কোষের কার্যাবলী কিছু পরিমাণ হলেও নিয়ন্ত্রণ করে। এ কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীর যুক্ত। ফার্ন ও ব্যক্তবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নেই। ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষগুলোকে ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। এদের কোষ সাধারণত প্যারেনকাইমার মতোই পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত। এরা খাদ্য সঞ্চয় করে, খাদ্য পরিবহন করে। ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। ফ্লোয়েম ফাইবার। স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে। এদের বাস্ট ফাইবার বলা হয়। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এ ফাইবার উৎপন্ন হয়। এসব কোষের প্রাচীরে খুব দেখা যায়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়। প্রাণী টিস্যু। বহুকোষী প্রাণী দেহে অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে নিয়োজিত থাকে। এই একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলোকে সমষ্টিগতভাবে টিস্যু বা তন্ত্র বলে। একটি টিস্যুর কোষগুলোর উৎপত্তি, কাজ এবং গঠন একই ধরনের হয়। টিস্যু নিয়ে আলোচনাকে টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি বলা হয়। কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য খুবই নির্দিষ্ট। কোষ হচ্ছে টিস্যুর গঠনগত এবং কার্যকরী একক, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা বিভিন্ন ধরনের রক্তকোষ। আবার এরা একত্রে তরল যোজক টিস্যু নামে এক ধরনের টিস্যু হিসেবে পরিচিত। তরল যোজক টিস্যু রক্ত দেহের বিভিন্ন প্রয়োজনীয় শরীরবৃত্তীয় কাজে অংশ নেয়। মানবদেহে নানা ধরনের কোষ আছে যারা ভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত। মানবদেহের স্নায়ু কোষ দেহ জুড়ে জালের মতো ছড়িয়ে থাকে। দেহের যে কোনো অংশে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করা, আবার মস্তিষ্কের কোনো বার্তা শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়াই এদের কাজ। চোখের স্নায়ু কোষগুলো দেখতে এবং কানের স্নায়ু কোষগুলো শুনতে সাহায্য করে। মানুষের চোখের মতো বিভিন্ন ধরনের স্নায়ু কোষ না থাকায় বেশিরভাগ প্রাণী পৃথিবীর দৃশ্যমান বস্তুগুলো রঙিন হিসেবে দেখতে পারে না। অনেক প্রাণী শুধু দিনে বা রাতে দেখতে পায়। আমাদের কাজকর্মে, হাঁটাচলায় এবং নড়াচড়ায় বেশি কোষ ব্যবহৃত হয়। তিন ধরনের রক্ত কোষ মানবদেহের বিভিন্ন কাজে নিয়োজিত। লোহিত রক্তকণিকা কোষগুলো ফুসফুসে রক্ত ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে হৃদযন্ত্রের সাহায্যে ধমনির মাধ্যমে কৈশিক নালী দিয়ে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। শ্বেত রক্তকণিকা দেহে রোগ প্রতিরোধ করে। রক্তের অনুচক্রিকা কোষগুলো শরীরের কেটে যাওয়া অংশ থেকে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। শরীরের ত্বকীয় কোষগুলো দেহের আবরণ দেওয়া ছাড়াও শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে থাকে। মাথার ত্বকীয় কোষগুলো থেকে চুল গজিয়ে থাকে। শরীরের ত্বকের ঘাম নির্গমনকারী কোষগুলো নির্দিষ্ট স্থানে ঘাম নির্গত করে। অস্থি কোষ দেহে অস্থি অথবা কোমলাস্থি তৈরি করে দেহের দৃঢ়তা দিয়ে থাকে। দেহের আকার, গঠন, অস্থির বৃদ্ধি ইত্যাদি অস্থিকোষের অবদান বিশেষযোগ্য, উল্লেখযোগ্য। প্রাণী টিস্যুর প্রকারভেদ। প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসরিত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে চার ধরনের হয়। সেটা হচ্ছে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। এই টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে। তবে অঙ্গকে আবৃত রাখাই আবরণী টিস্যুর একমাত্র কাজ নয়। এই টিস্যুর কাজ হলো অঙ্গকে আবৃত রাখা, সেটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ শোষণ করা এবং
কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা। আবরণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে এই টিস্যু তিন ধরনের হয়ে থাকে, যেমন স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু এবং কলামনার আবরণী টিস্যু। তো স্কোয়ামাস আবরণী টিস্যুটা কি? এই টিস্যু কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা। এদের নিউক্লিয়াস বড় আকারে বড় হয়। উদাহরণ যদি বলতে হয়, সেটা হচ্ছে বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীর। এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির মতো কাজ করে। কিউবয়েডাল টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির এবং কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রায় সমান। বৃক্কের সংগ্রাহক নালিকা এই টিস্যুর উদাহরণ। এই টিস্যু প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে। কলামনার আবরণী টিস্যু, এই টিস্যুর কোষসমূহ স্তম্ভের মতো সরু এবং লম্বা। প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজ করে থাকে। প্রাণীদেহে ভিত্তিপর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে আরো তিন ভাগে ভাগ করা হয়: সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যু ভিত্তিপর্দার উপর কোষসমূহ একত্রে সজ্জিত, যেমন বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্ত্রপ্রাচীর। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু ভিত্তিপর্দার উপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত, এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। কখনো দেখা যায় 3-4টি স্তর থেকে, আবার কখনো 7-8টা স্তর। তাই একে ট্রানজিশনাল আবরণী বলা হয়। যেমন মেরুদণ্ডী প্রাণীর ত্বক। সিউডো স্ট্র্যাটিফাইড এই টিস্যুর কোষগুলো ভিত্তিপর্দার উপর এক স্তরে বিন্যস্ত থাকে, তবে কোষগুলো বিভিন্ন উচ্চতার হওয়ায় এই টিস্যুকে দেখতে স্তরীভূত টিস্যু মনে হয়, যেমন ট্রাকিয়া। আবরণী টিস্যুর কোষগুলো আবার বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপান্তরিত হয়। আবরণী টিস্যুর কোষগুলো আবার বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপান্তরিত হয়, যেমন সিলিয়া যুক্ত আবরণী টিস্যু, ফ্লাজেলা যুক্ত, ক্ষণপথ যুক্ত এবং জননাঙ্গের আবরণী টিস্যু। সিলিয়া যুক্ত আবরণী টিস্যু মেরুদণ্ড প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়। ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু হাইড্রার এন্ডোডার্মে দেখা যায়। ক্ষণপথ যুক্ত আবরণী টিস্যু হাইড্রার এন্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে দেখা যায়। জননাঙ্গের আবরণী টিস্যু বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু, যা থেকে শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন হয়। এরা প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। গ্রন্থি আবরণ টিস্যু বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে। আবরণ টিস্যু কোনো অঙ্গের বা নালীর ভিতরে ও বাইরে অংশ তৈরি করে থাকে। আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন এইসব কাজে অংশ নেয়। আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতে পরিণত হয়, দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে। যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, যোজক বা কানেকটিভ টিস্যুতে মাতৃকার অর্থাৎ ম্যাট্রিক্স আকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা কম। গঠন এবং কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু প্রধানত তিন ধরনের হয়ে থাকে। ফাইব্রাস কানেকটিভ টিস্যু, এই ধরনের যোজক টিস্যু দেহ ত্বকের নিচের পেশি মধ্যে থাকে। এদের মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায়। স্কেলেটাল কানেকটিভ টিস্যু, দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলেটাল যোজক টিস্যু বলা হয়। এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদান করে, অঙ্গ সঞ্চালন ও চলনে সাহায্য করে, মস্তিষ্ক, মেরুরজ্জু, ফুসফুস, হৃৎপিণ্ড এরকম দেহের নরম ও নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে। বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করে, ঐচ্ছিক পেশিগুলোর সংযুক্তির ব্যবস্থা করে। গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক টিস্যু দুই ধরনের হয়ে থাকে: কোমলাস্থি এবং অস্থি। কোমলাস্থি বা কার্টিলেজ, কোমলাস্থি এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু। মানুষের নাক ও কানের পিনা কোমলাস্থি দিয়ে তৈরি। অস্থি, অস্থি বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর এবং অনমনীয় স্কেলেটাল কানেকটিভ টিস্যু। এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে।
তরল যোজক টিস্যু বা